জঙ্গল আর নদীতে ঘেরা দেবতলী নামের শান্ত আর ছোট্ট একটা গ্রাম। সারা বছর এখানের মানুষের জীবন কাটে নিশ্চিন্তে, কিন্তু বছর ঘুরে যখনই আসে হোলির দিন, তখনই যেন বদলে যেতে শুরু করে পুরো গ্রামের পরিবেশ। রং আর আনন্দের এই উৎসবের আড়ালে ধীরে ধীরে নেমে আসে এক অদ্ভুত অশুভ ছায়া। কারণ ঠিক এই সময়ে শুরু হয় এক ভয়ঙ্কর মৃত্যুযজ্ঞ। প্রতি বছর হোলির দিন গ্রামের কেউ না কেউ রহস্যজনকভাবে মারা যায়, আর সেই মৃত্যুর পেছনে না থাকে কোনো স্পষ্ট প্রমাণ বা খুনির কোনো পরিচয়। আরো অবাক করা বিষয় হলো, গ্রামের বয়স্করা এটাকে মেনেই নিয়েছে দেবতার অভিশাপ হিসাবে, যাকে এদের ভাষায় বলা হয় দেবখেল। কিন্তু সত্যিই কি এটা কোনো অলৌকিক শক্তির খেলা, নাকি এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এমন সত্য যা জানলে শিউরে উঠবেন আপনিও? এমনই অদ্ভুত সব টুইস্ট, গা হিম করা রহস্য, ক্রাইম আর সাইকোলজিক্যাল রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ দেবখেল। দেবতলী নামের ছোট্ট একটা গ্রাম। এই গ্রামের সবাই পাপ আর পুণ্যকে উৎসব আকারে পালন করে। যেখানে পুণ্যকে উৎসব হিসাবে পালন করা হয়, সেখানে শয়তানকে মেরে ফেলা হয়। তবে যেখানে পাপের উৎসব পালন করা হয়, সেখানে পাপীও তাদের দেবতার দিকে ইশারা করে। আমার এই কথার মানে বুঝতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে গল্পের শেষ পর্যন্ত। যাই হোক, পাপ পুণ্যের উৎসবের সংজ্ঞাত হলো, কিন্তু যদি কেউ সাধারণ মানুষের বেশ ধরে পাপের রাজত্ব চালায়, তখন সেই রহস্য যেন আরো গভীর হয়ে যায়। আর এই ভয়ানক রহস্যকে সমাধান না করে মানুষ যদি সেই রহস্যকেই তাদের নিয়তি মেনে নেয়, তখন সেই গোলকধাঁধা সমাধান করা যেন একেবারেই অসম্ভব হয়ে যায়। এমনই এক হোলির মহা উৎসবের পরের দিন সকাল হতেই গ্রামের এক পুকুরে পাওয়া যায় এক লোকের ভাসমান লাশ। গ্রামের লোকজন তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে পুকুরের চারিপাশ ঘিরে দাঁড়িয়ে পূজা শুরু করে দেয়। একজন চিৎকার করে দেবদেবীর উদ্দেশ্যে বলে, আপনাদের আশীর্বাদে শঙ্কাসুর দেবতলী গ্রামের আরো এক পাপীকে মিটিয়ে দিয়েছে, তার পাপ ক্ষমা করে তাকে মুক্তি দাও। গ্রামের পণ্ডিত ফুলের পাপড়ি পানিতে ছিটাতেই পণ্ডিতের ছেলে সহ পেছনে দাঁড়িয়ে থাকা সবাই উলু দিতে শুরু করে। পুকুরের আরেক পাশেই অদ্ভুত মুখোশ আর সাজ পোশাকে দাঁড়িয়ে থাকা একজন লাশের দিকে ইশারা করে প্রণাম করতে থাকে। না জানি এই গ্রামে পাপী দহনের আড়ালে কি ভয়ানক রহস্যের খেলা চলছে। কেটে যায় এক বছর। আজ গুহাগড় থানায় নতুন ইন্সপেক্টর আসবে, তাই সবাই থানা গোছানোর কাজে ব্যস্ত। এদিকে নতুন ইন্সপেক্টর বিশ্বাস তখন তার বাবার দাড়ি কামাতে ব্যস্ত, কারণ বাবা একা কাটতে গেলে মুখ কেটে নিবে। বিশ্বাসের পরিবারে তার বাবা ছাড়া আর কেউ নেই। বাবা অবশ্য চিন্তায় আছে ছেলের বিয়ে কবে হবে, কিন্তু বিশ্বাস বিয়ের কথা শুনলেই বিরক্ত হয়ে যায়। কেন যেন বিয়ের প্রতি তার কোনো আগ্রহই নেই। যাই হোক, ডিউটি জয়েনের প্রথম দিনই বিশ্বাস দেরি করে থানায় আসায় থানার সব জুনিয়ররা বিরক্ত হলেও সিনিয়র বলে কিছুই বলতে পারে না। অফিসার ওমকার বলে, এসপি স্যার বলেছে আজ হোলির দিন, আশেপাশের সব গ্রামে আজ বড় করে উৎসব হবে, তাই আপনাকে সব গ্রাম ঘুরিয়ে দেখাতে বলেছে। বিশ্বাস বিরক্ত হয়ে বলে, এখানে এসেছি মানসিক শান্তি খুঁজতে, তবুও এসব ঝামেলায় কেন জড়ালো? বলেই রেগে ওমকারকে নিয়ে বের হয়ে যায়। দেবতলী গ্রামে তখন হোলির উৎসব শুরু হয়েছে। পূজারীর ছেলেকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শঙ্কর নামের একটা লোক কেন যেন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ওমকার যখন বোর্ডে আশেপাশের কোন কোন গ্রাম তাদের এলাকার মধ্যে পড়ে সেটা বলছিল, তখনই বিশ্বাসের ফোনে মিস্টিরিয়াস ম্যাডি নামের এক ইউটিউবারের ভিডিও নোটিফিকেশন আসে। ছেলেটা বলছে এটাই সেই দেবতলী গ্রাম, যেখানে প্রতি বছরের হোলির পূর্ণিমার রাতে হয় রহস্যময় খুন। 15 বছরে এই পুকুরেই মোট 15টা লাশ পাওয়া গেছে। এতগুলো খুন হওয়ার পরও পুলিশ কিছুই করতে পারেনি। তাহলে কি এই খুনগুলোর রহস্য কোনো দিনও সমাধান হবে না? ভিডিও দেখতে দেখতে হঠাৎই এসপি কল দিলে বিশ্বাস বিরক্ত হয়ে বলে, আরে রাংরে, এসব কি নাটক হচ্ছে রে? এসপি বিরক্ত হয়ে বলে, হতে পারে আমরা বন্ধু, কিন্তু আমি এখন তোর সিনিয়র, একটু সম্মান তো দিবি। যাই হোক, এই কেসটা 15 বছর ধরে চলছে। সবাই বিষয়টা ভুলে গেলেও এই বলদ ইউটিউবারের জন্য বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিষয়টা মিডিয়াতে আসার আগেই তোকে এই কেস সলভ করতে হবে। বিশ্বাস বিরক্ত হয়ে কল কেটে ভেতরে এসে দেখে সে আজ যেই এলাকায় টহল দিতে যাবে, সেখানে দেবতলী গ্রামের নাম নেই। বিশ্বাস
বিশ্বাস এর কারণ জিজ্ঞেস করতেই হেড কনস্টেবল ধুমাল বলে, আমাদের গ্রামে কোনো ক্রাইমই হয় না, কারণ সাজার ভয়ে কেউ ক্রাইম করেই না। আমরা শুধু হোলির পরের দিন গ্রামে গিয়ে যাকে সাজা দেওয়া হয়েছে তার মৃত্যুর সময় লিখে নিয়ে আসি। বিশ্বাস হতভম্ব হয়ে বলে, প্রতি বছর ওই গ্রামে খুন হচ্ছে, আর তোমরা এখানে বসে মজা করছো নাকি? ধুমাল বলে, না না না, ওটা খুন না, ওটা তো শাস্তি। বিশ্বাস রেগে বলে, ওই গ্রামে কি এমন আছে যে সবাই ওই গ্রামকে এত ভয় পায়? কাবলে বেশ ঘাবড়ে বলে, ওই গ্রামে শঙ্কাসুর আছে। দেবতলী গ্রামে তখন গ্রাম প্রধান হোলি উৎসবের প্রস্তুতি দেখতে এসেছে। তার এক লোক বলে, আমাদের তো কোনো কাজই করতে হয় না, পূজারী নিমকার আর তার ছেলে রাজন মিলে পুরো অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে নিয়েছে। রাজনের মতো ভালো ছেলে এই গ্রামে দ্বিতীয়টা নেই। রাজন তখন গ্রামের কিছু মেয়ে বাচ্চাদেরকে ডেকে বলে, তোমাদের জন্য এত কষ্ট করে স্কুল খুলেছি, তোমরা না আসলে তো স্কুলই বন্ধ হয়ে যাবে। তোমাদের বাবা মায়ের সাথে কথা বলে কাল থেকে রোজ স্কুলে আসবে। রাজনের স্ত্রী সাইরা তখন তার ছোট বোনকে নিয়ে পূজা দেখতে আসে। এদিকে দেবতলী গ্রামে যাওয়ার পথে ধুমাল বলে, দেবতলী গ্রামে এই রীতি বহু বছর ধরে চলছে, আর প্রতি বছর হোলির রাতে মানে শয়তানকে বধ করার সময় শঙ্কাসুর গ্রামের নদী, পুকুর বা কুয়া থেকে আচমকাই বের হয়ে এসে গ্রামে যে বা যারা পাপ করেছে তাদেরকে সাজা দেয়, মানে তাকে একদম জানে মেরে তার সব পাপের সাজা দিয়ে দেয়। আর এজন্যই প্রতি বছর কোনো না কোনো পুকুর বা জলাশয়ে লাশ পাওয়া যায়। গ্রামবাসীর ধারণা, পুলিশ যদি এই কেসের তদন্ত করে তাহলে শঙ্কাসুর রেগে যাবে, ফলে গ্রামে দেবতার অভিশাপ পড়বে। এদিকে গ্রামে দুই মহিলা বলা বলি করে, এবার তো ওই পান্ডিয়াকে শঙ্কাসুর মেরে ফেলবে, কারণ সে খোতার মেয়েকে ফুল দিয়েছে। আর একটা জমির এজেন্ট তখন তাদের দেবতার সামনে পাপ স্বীকার করে বলে, ওই লোক থেকে আমি টাকা পেতাম, সে টাকা দিচ্ছিল না, তাই তার জমি নিজের নামে করে নিয়েছি, কিন্তু এই হোলি আসার আগেই সে আমাকে টাকা দিতেই আমিও তার জমি ফিরিয়ে দিয়েছি। এটা ছোট্ট একটা ভুল হিসাবে ভুলে যাবেন প্লিজ। শঙ্কাসুরকে বলবেন আমাকে যেন সাজা না দেয়। এই উৎসবের মাঝেই শঙ্কর প্রচুর রেগে এসে বলে, আজ যেভাবেই হোক এই বছরের পালকি বহনের সৌভাগ্য আমাকেই পেতে হবে। বলেই কিশোরের মানা করা সত্ত্বেও রেগে রাজনকে ডেকে বলে, আর কতদিন দেবতার পালকির পেছনে লুকিয়ে থাকবি? গাড়িতে ওমকার তখন বিশ্বাসকে বলে, গত 15 বছরে 15টা খুন হয়েছে, আমার তো মনে হয় এটা সিরিয়াল কিলিং এর কেস। ধুমাল বলে, আপনারা এখানে নতুন তো তাই এমন বলছেন, কিন্তু 15 বছর আগে এখানে পিআই যাদব স্যার এসেছিল, পাগলের মতো শঙ্কাসুরকে খুঁজেছিল। 3 বছর সে শুধু তদন্তই করেছে, কিন্তু এরপর হঠাৎই চাকরি ছেড়ে কোথায় যেন চলে গেছে। আজও কেউ জানে না সে আসলে কোথায় গেছে। গ্রামে তখন রাজন বলে, শঙ্কর ভাই, আপনি পালকি উঠাতে চান, এটা তো ভালো কথা, তাহলে তো চিৎকার করার কি আছে, এসে নিয়ে যান। শঙ্কর আচমকাই রেগে তার কলার ধরে বলে, তোর এত বড় সাহস যে আমাকে ভিক্ষা দেওয়ার মতো করে পালকি দিচ্ছিস? ইউটিউবার ম্যাডি তখন এসব ভিডিও করে নেয়। এরই মাঝে পুলিশের গাড়ির সাইরেন শুনলে শঙ্কর ভয়ে থেমে যায়, তবে বিড়বিড় করে বলে, রাজন, তোকে আমি এত সহজে ছাড়বো না। বিশ্বাসকে মন্দিরের সামনে বসিয়ে গ্রামের এজেন্ট রাজেশ সবার সাথে, মানে গ্রামের প্রধান কাশীনাথ, প্রধানের সহকারী কিশোরের সাথে পরিচয় করিয়ে দেয়। বিশ্বাস কিছু বলার আগেই গ্রাম প্রধান বলে, দেখেন, আমাদের এই গ্রামে কোনো পুলিশের প্রোটেকশনের দরকার নেই, এখানে শঙ্কাসুর নিজে এসে পাপীদেরকে সাজা দেয়, তাই আপনারা এখন আসতে পারেন, এখন আমাদের অনেক কাজ আছে। বলে উঠে গেলে কিশোর এসে বিশ্বাসকে রীতিমতো ধমক দিয়ে বলে গ্রাম থেকে চলে যেতে। বিশ্বাস প্রচন্ড রেগে কোষে একটা চড় দিয়ে বলে, এখানে কিছু হলে জবাবদিহি আমাকেই করতে হবে, তাই আমি এসেছি, এর মানে আজ পুরো গ্রাম পুলিশ পাহারা দিবে। মাহারিক নামের এক লোক এসে বিশ্বাসকে বলে, আপনি দয়া করে রাগ করবেন না, আসলে এটা আমাদের গ্রামের লোকেদের বিশ্বাস, তাই হয়তো বেশি বলে ফেলেছে, তবে আপনি থাকলে যদি কারোর জীবন বাঁচে সেটা তো আমাদের জন্যই ভালো। মাহারিকের কথায় গ্রামের সবাই বিরক্ত হয়ে গেলে গ্রাম প্রধান বলে, দেখেন, আমাদের প্রথায় আপনি বিশ্বাস করেন না, ঠিক আছে, গ্রামে অনেকেই অবশ্য আজকাল এসব বিশ্বাস করে না। বলেই রাজনের দিকে আর চোখে তাকায়, আপনাদের যা করার করেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে শঙ্কাসুর বেশে কিছু লোক নাচবে, নাচ শেষে তারা দৌড়ে চলে যাবে, আপনারা কেউ তাদেরকে বিরক্ত করতে পারবেন না। তার মানে অদ্ভুত পোশাকে থাকা লোকগুলো আসলে শঙ্কাসুর সাজে। যাই হোক, রাতে যথারীতি অনুষ্ঠান শুরু হয়। শঙ্কাসুর বেশে থাকা 3 জন আগুনের চারপাশে ঘুরে ঘুরে অদ্ভুত ভাবে নাচতে থাকে। দেব দেবীর মূর্তি রাখা পালকি নিয়ে বাকিরা ঘুরতে থাকে, কিন্তু এত কিছুর মাঝেও
শঙ্কর রাগী নজরে শুধু রাজনকেই দেখছে। কিছু দূরে দাঁড়িয়ে বিশ্বাস এদেরকে পাহারা দিচ্ছে। কয়েকবার সে বাবাকে কল দেয়, কিন্তু যখন বাবাকে পায় না তখন ওমকারকে কল দিয়ে বলে সে বাবাকে দেখতে যাচ্ছে। ততক্ষণ ওমকার যেন এদিকে নজর রাখে। বিশ্বাস গাড়ি নিয়ে যেই না বের হয় অমনি গাড়ির সাইরেন শুনে শঙ্কাসুরের বেশে থাকা একজন আগুনের উপর থেকে লাফ দিয়ে আচমকাই গাড়ির সামনে থেকে দৌড়ে গেলে ড্রাইভার কোষে ব্রেক করে। ঘটনার আকস্মিকতায় বিশ্বাস বেশ ভরকে গেলেও বিষয়টাকে পাত্তা না দিয়ে বাবার কাছে আসে। বাবা বেশ অসুস্থ, তাই বিশ্বাস অনুষ্ঠানে আর ফিরে না গিয়ে বাবার পাশেই বসে থাকে। সারাদিনের ক্লান্তিতে বিশ্বাস সেখানে বসে বসে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই কারো জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে কেঁপে ঘুম থেকে উঠে দরজা খুলতেই ওমকার হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, পুকুরে লাশ পাওয়া গেছে। দেখা যায় পুকুরে কার যেন লাশ উপুর হয়ে ভাসছে। কি মনে হয় কে হতে পারে এই ব্যক্তি, আর কোন পাপের কারণেই বা তাকে মেরে ফেলা হলো? গল্প চলে আসে বহুদিন আগে। এক মা তার ছোট্ট ছেলেকে বলে, জানিস শঙ্কাসুরের আসল নাম ভাইগ্রু। সে একজন অসুর ছিল। অনেক বছর আগে ব্রহ্মার হাত থেকে 4টা বেদ কেড়ে নিয়ে দূর সমুদ্রে এক শঙ্খের ভেতরে লুকিয়ে পড়েছিল। সেদিন থেকেই তার নাম হয়ে যায় শঙ্কাসুর। এরপর বিষ্ণু সেই বেদ ফেরত নেওয়ার জন্য 10 অবতারের প্রথম রূপ নেয়, মানে মাছের রূপ। তারপর সমুদ্রে গিয়ে সেই 4টা বেদ ছিনিয়ে নিয়ে বেদগুলোকে একত্র করে। শঙ্কাসুর ওই বেদগুলো কেড়ে নিয়েছিল কারণ সে আমাদের মতো গরিবদের কাছে বেদের সমস্ত জ্ঞান দিতে চেয়েছিল। আমাদেরকে নিয়ে সে অনেক ভাবতো, তাই অসুর হওয়া সত্ত্বেও তাকে দেবতা মেনে পূজা করা হয়। এই জন্যই আমরা হোলির সময় আগে শঙ্কাসুরের পূজা করি, তারপর দেবদেবীর পূজা করি। মা গল্প শেষে পূজার থালা আনতে ভেতরে যায়। ছোট্ট ছেলেটা তখন উঠানে পানি ছিটাচ্ছিল। বাবলিয়া আর হেরিয়া নামক 2টা লোক এসে ছেলেটাকে তাচ্ছিল্য করে বলে, এই ইঁদুর, তোর মা কোথায় রে? ছেলেটা ঘাবড়ে বলে, শঙ্কাসুর কিন্তু আমাদের বাসায় আসবে। হেরিয়া বলে, ওর বাবা মনে হয় বাসায় নেই, চল আমরা ভেতরে যাই। তখনই ছেলেটার বাবা মাতাল হয়ে হেলে দুলে সেখানে আসলে মা পূজার থালা নিয়ে বেরিয়ে আসে। বাবলিয়া আর হেরিয়া মাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। পেছন থেকে শঙ্কাসুরের দল আসতেই মা আর ছেলে অনেক খুশি হয়ে যায়। শঙ্কাসুর তার চাবুক দিয়ে ছেলেটার বাবাকে মারতে থাকে, কারণ শঙ্কাসুরের কাজ অন্যায়কারীকে শাস্তি দেওয়া। বাবার কাজ সংসার সামলানো, সে সেটা না করে মাতলামি করে টাকা নষ্ট করছে। শঙ্কাসুর পেটাতে পেটাতে বাবার বেহাল দশা করে ফেলে। মা শঙ্কাসুরের পূজা করার পর বাবা শঙ্কাসুরের পায়ে পড়ে প্রণাম করে বলে সে এখন থেকে ভালো হয়ে যাবে। গল্প চলে আসে বর্তমানে। পুকুরে সেই ভাসমান লাশ দেখে সবাই বুঝে যায় এটা শঙ্কাসুরের কাজ। সে আবারও কোনো পাপীকে সাজা দিয়েছে। দুজনকে লাশ তুলতে পাঠানো হয়। পুরোহিত নিমকার আত্মার শান্তি আর ক্ষমা প্রার্থনার মন্ত্র পড়তে থাকে। লাশটা পাড়ে এনে উল্টাতেই দেখা যায় এটা আর কেউ নয় বরং নিমকারের ছেলে রাজনের লাশ, যাকে এই গ্রামের সবাই ভালো মানুষ বলে জানে। এভাবে ছেলের লাশ দেখে নিমকারের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। তবে যেহেতু শঙ্কাসুর মেরেছে, তাই কেউ কোনো প্রশ্ন না করে প্রথা অনুযায়ী কালো ছাই দিয়ে রীতিনীতি পালন করা শুরু করে দেয়। তখনই বিশ্বাস এসে তাদেরকে থামায়। গ্রাম প্রধান বলে, আপনাকে মানা করেছিলাম আমাদের ধর্মীয় কাজের মাঝে আসবেন না। বিশ্বাস রেগে বলে, তাহলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো? আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কিশোর রেগে বলে, কাল তো কাজই করেছিলেন, শঙ্কাসুরকে বাধা দিয়েছিলেন, তারপরও দেখেন শঙ্কাসুর ঠিকই পাপীর বলি দিয়েছে। বিশ্বাস রেগে বলে, এটা একটা খুন, কোনো বলি না। গ্রামের বাকিরা অবশ্য এসব বিশ্বাস করতে চায় না। সবার মুখে একটাই কথা, এটা শঙ্কাসুরেরই কাজ। কিন্তু মাহাডিক বলে, স্যার ঠিকই বলেছে, এটা শঙ্কাসুরের কাজ না, কারণ রাজন তো অনেক ভালো মানুষ। প্রধান রেগে বলে, তুমি তর্ক করবে না, যেমনটা এতদিন হয়ে এসেছে আজও তেমনটাই হবে। আমরা আমাদের প্রথা পালন করব। বিশ্বাস গ্রামবাসীর কথায় পাত্তা না দিয়ে তার তদন্তর কাজ শুরু করে দেয়। গণেশ কিশোরকে বলে, রাজন ভাই কি দোষ করেছে? কিশোর বলে, কে জানে, হয়তো সে কোনো পাপ করেছিল। গণেশ এই কথা মানতেই চায় না, কারণ তার মতে রাজনের মতো ভালো মানুষ কিভাবে কোনো পাপ করবে। এই নিয়ে গ্রামবাসীরা নিজেদের মধ্যেই তর্ক বিতর্ক শুরু করে দেয়। নীলেশ বলে, এতদিন তো শঙ্কাসুরই পাপীদেরকে সাজা দিয়েছে, তাহলে আপনারা নতুন করে আর কি খুঁজতে এসেছেন? বিশ্বাস জিজ্ঞেস করে, যদি এইবার আসল খুনিকে পাওয়া যায় তখন কি করবেন? তাই আমাদের কাজে বাধা হবেন না, পুরো এরিয়া সিল করে দিতে হবে যেন কোনো প্রমাণ নষ্ট না হয়। এটা শুনেই গ্রামবাসী শোরগোল শুরু করে দিলে বিশ্বাস ঝাড়ি দিয়ে বলে, যে এই লাশে হাত দিবে তাকেই কিন্তু গ্রেফতার করব। গ্রাম প্রধান রেগে বলে, দেবতাকে ভয় করেন, তার সামনে এসব পুলিশ কিন্তু কিছুই না। তখনই ফরেন্সিক টিম এসে লাশ নিয়ে যায়। এরপরে স্পটের চারপাশ থেকে স্যাম্পল কালেক্ট করে। সেখানে সাদা চুলের মতো কিছু স্যাম্পল পাওয়া যায়। নিমকার শঙ্করকে বলে, আজ থেকে পালকির প্রথম স্থানটা আপনার। পাশেই গণেশ তখনও শঙ্কাসুরের কস্টিউমে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন শকে আছে। কনস্টেবল ধুমলা জানায়, আমাদের গ্রামের মানুষেরাই শঙ্কাসুরের
কস্টিউম পরে শঙ্কাসুর সেজে যাত্রাপালা করে। যে মারা গেছে তার নাম রাজন। তার পরিবারে বাবা নিমকার আর স্ত্রী সারিকা, এরা দুজনই আছে। সবাই চলে গেলে গণেশ বুক ভরা কষ্ট নিয়ে শঙ্কাসুরের মুখোশ পরে নেয়। কোনো একটা যন্ত্রণা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিশ্বাস নিমকরের বাসায় আসতেই লক্ষ্য করে সেখানে বেশ শোরগোল হচ্ছে। ভেতরে আসতেই জানতে পারে রাজনের স্ত্রী সারিকা দরজা বন্ধ করে দিয়েছে। ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। সে উল্টাপাল্টা কিছু করে না বসে সেই ভয়তে বিশ্বাস দরজা ভেঙে সিঁড়ি দিয়ে উপরে এসে সারিকার উপরে চিৎকার করে বলে, এমন সময় কেউ দরজা বন্ধ করে? সারিকা শোকে স্তব্ধ হয়ে বসে আছে। হঠাৎ তার হুঁশ ফিরতে পেছনে তাকাতেই দুইজন হতবম্ব হয়ে যায়। বিশ্বাস দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলে। তাদের দেখে মনে হচ্ছে এরা একে অপরকে খুব ভালো করে চেনে। সেখান থেকে বের হয়েই বিশ্বাস জলদি তার বাবাকে কল দেয়, কিন্তু কান্নায় তার গলা আটকে গেছে, তাই কিছুই বলতে পারে না। বাবা বুঝতে পারে বিশ্বাস কোনো কারণে হয়তো কষ্ট পেয়েছে, তাই নরম কণ্ঠে বলে, রাতে বাসায় এসো, কথা হবে। বিশ্বাস ফরেন্সিক ল্যাবে আসতে দেখে গ্রামবাসী পুলিশের বিপক্ষে স্লোগান দিচ্ছে যে তারা কেন এত বছরের নিয়ম ভেঙে লাশের সৎকার না করে এখানে আনলো। বিশ্বাস এসবের পাত্তা না দিয়ে ভেতরে যেতে গেলেই রাজেশ এসে বলে, খামোখা গ্যাঞ্জাম কেন করছেন? গ্রামবাসীর কথা মতো লাশ দিয়ে দিন, এরা চলে যাবে। নীলেশ হুমকি দিয়ে বলে, চুপচাপ লাশ দিন, কেন সাপের সামনে বিন বাজাচ্ছেন? উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমরা এর দায় নিব না। বিশ্বাস রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। ভিতরে আসতেই ফরেন্সিক ডক্টর রোশন জানায় এটা আসলে মার্ডার কেস। পিঠে চাকুর দাগ আর মাথায় ভারী কিছু দিয়ে মারা হয়েছে। আর যেই সাদা চুল পেয়েছো ওটা আসলে কোনো পশুর লোম। আপাতত এইটুকুই জানা গেছে। ডিটেলস জানতে হলে লাশ মুম্বাই নিয়ে যেতে হবে। এমন নাজুক অবস্থায় লাশ কিভাবে মুম্বাইতে পাঠাবো? কিন্তু কেস সলভ করতে হলে এখানে কিছু করাও সম্ভব না। বিশ্বাস ওমকারকে লাশ পাঠানোর ব্যবস্থা করতে বলে। বিশ্বাস খুবই বিরক্ত, কারণ তদন্ত যে কোন দিক থেকে শুরু করবে সে কিছুই বুঝতে পারছে না। রোশন তখন একটা সোনার চেইন দিয়ে বলে, তদন্ত এখান থেকেই শুরু করতে পারো। ওমকারকে চেইন দিয়ে বলে, সার্চ করে দেখো কোন দোকান থেকে আর কে এটা কিনেছিল এবং আগের কেসগুলো কোন ক্যাটাগরিতে রেজিস্টার করা হয়েছে সব জানতে হবে। ওমকার জানায় প্রথম কয়েকটা কেস ফাইল হলেও পরের কেসগুলো আর ফাইল হয়নি। সব কেসেই ভিকটিম পানিতে ডুবে মারা গিয়েছিল। বিশ্বাস এবার সবগুলো কেসের বিস্তারিত চায়। ওমকার জানায় ভিকটিমের পরিবারকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, কারণ বিশ্বাস সেখান থেকে চলে এসেছিল। ল্যাব থেকে বের হওয়া মাত্রই কিশোর বিশ্বাসের কাছে লাশ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু বিশ্বাস রাজি না হলে তার রাগী চেহারা দেখে কিশোর এবার শঙ্কাসুরের ভয় দেখিয়ে বলে, আপনি আমাদেরকে তো মারতে পারবেন, কিন্তু দেবতার অভিশাপ থেকে কিভাবে বাঁচবেন? বিশ্বাস বিরক্ত হয়ে গাড়িতে উঠতেই যাবে, তখনই কিশোর বলে, আপনি এখানে আসার আগে কার সাথে কি হয়েছে কিছুই জানেন না। দেবতা যদি একবার রেগে যায় তাহলে আপনি কেন, আপনার পরিবারকেও কেউ বাঁচাতে পারবে না। ইউটিউবার ম্যাডি সবকিছু ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। শঙ্কাসুরের পূজা করতে নিমকরের বাসার সামনে শঙ্কর পালকি নিয়ে আসে। ছেলের জায়গায় অন্যকে পালকি ধরতে দেখে নিমকরের বেশ অস্বস্তি লাগে, তাই সে ভিতরে চলে যায়। পুলিশ আসতেই ব্যান্ড গ্রুপ একদম চুপ হয়ে যায়। সামনেই শঙ্কাসুরের বেশে একজন দাঁড়ানো। গ্রাম প্রধান জিজ্ঞেস করে, আপনি এখন কি চাচ্ছেন? ওমকার জানায় লাশের সাথে একটা চেইন পাওয়া গেছে, সেটা রামেশ্বরের নামের কারণ। ধুমাল বলে, কাল সকালে যে পুলিশের সাথে সহমত পোষণ করছিল, মানে সেই মাহাডিক, তার ছেলেই হলো শঙ্কর। বিশ্বাস লাশের সাথে পাওয়া চেইন দেখাতেই মাহাডিক মানে রামেশ্বর বলে, এটা তো আমারই, আমি আমার ছেলেকে দিয়েছিলাম। সাথে একটা গণেশের লকেটও ছিল, হয়তো সেটা বিক্রি করে খেয়ে ফেলেছে। শঙ্কর আমতা আমতা করে বলে, না না, কালই তো লকেট ছিল। কিন্তু বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য শঙ্করকে গ্রেফতার করে থানায় আনলে শঙ্কর বলে সে কিছুই করেনি, এসব আসলে শঙ্কাসুর করেছে। বিশ্বাসের মনে পড়ে একটু আগে যে শঙ্কাসুরের গেটআপে ছিল সে এখন আর আশেপাশে কোথাও নেই, তাই সেও চলে যায়। তখনই জঙ্গলের মধ্যে থেকে গণেশ তার হাতের মুঠো খুলতেই দেখা যায় তার হাতে গণেশের সেই লকেট। তাহলে কি এই গণেশই শঙ্কাসুর? সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় মা প্রদীপ জ্বালিয়ে এনে দেখে ছেলের দেওয়ালে কিছু একটা আঁকছে। মা জিজ্ঞেস করতেই ছেলেটা বলে সে শঙ্কাসুরের দাড়ি আঁকাচ্ছে। মা আর ছেলে মিলে যখন গল্পে মগ্ন, তখনই হঠাৎ মাতাল বাবা বাবলিয়া আর হেরিয়াকে নিয়ে এসে ছেলেকে এক কোনায় ধাক্কা মেরে স্ত্রীকে ভেতরে পাঠায়। কিছুক্ষণ পর বাবলিয়ার কাছ থেকে একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে তাদেরকেও ভেতরে পাঠিয়ে দেয়। ভাবা যায় কি নিষ্ঠুর স্বামী, নেশার জন্য স্ত্রীকে আর একজনের হাতে তুলে দিচ্ছে। ভেতর থেকে মায়ের চিৎকার শুনে ছেলে কান্না করতে করতে বাবাকে বলে, দয়া করে মাকে বাঁচাও। কিন্তু মাতাল বাবার এসবের কোনো মাথা ব্যথাই নেই। নিজেকে বাঁচাতে মা নিজেই এবার বাবলিয়া আর হেরিয়াকে মেরে তাড়িয়ে দেয়। যাওয়ার সময় বাবলিয়া তার বোতল নিয়ে চলে যায়, কারণ সে ফ্রিতে ড্রিঙ্কস করাবে না। এভাবে হাতে আসা ড্রিঙ্কস ফেরত যাওয়ায় ছেলেটার বাবা তার স্ত্রীকে ভেতরে নিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। ছোট্ট ছেলেটা এত অল্প বয়সে এসব ভয়ানক দৃশ্য দেখে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। মা বাবাকে কোনো রকমে মেরে দরজা বন্ধ করে বেরিয়ে এসে স্বস্তির
নিঃশ্বাস নেয়। ছেলে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, শঙ্কাসুর নিশ্চয়ই বাবাকে শাস্তি দিবে। দরজা খুলে যেতে পারে সেই ভয়ে ছেলেটা গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দরজা আটকে রাখে। গল্প চলে আসে বর্তমানে। শঙ্কাসুরের অভিনয় করার জন্য গাদার নামের একজন সাধার কাছে এসেছে, কিন্তু সে এসব অভিনয় করতে চায় না, এজন্যই নিজেকে রুমে বন্দি করে রেখেছে। সাধার স্ত্রী তাকে বাইরে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু সাধা কিছুতেই বের হতে চায় না। এক লোক সাধাকে বুঝিয়ে বলে, তুই এই কাজ করলে অনেক টাকা পাবি। তবুও সাধা অভিনয় করতে চায় না, কারণ প্রতি বছর গ্রামে কেউ মারা গেলে সবাই সাধাকেই সন্দেহ করে। বিগত বছরে যেভাবেই হোক তদন্ত বন্ধ ছিল, কিন্তু এখনকার নতুন ইন্সপেক্টর অনেক ভয়ানক। সেদিন সে সাধার দিকে সন্দেহ নজরে তাকাচ্ছিল। সাধা কোনোভাবেই এই কাজ করতে যাবে না। সাধার স্ত্রী রেগে বলে, ইন্সপেক্টর তো শঙ্করকে গ্রেফতার করেছে, সাধার কোনো ভয় নেই। এটা শুনে সাধা দরজা খুলতেই তার স্ত্রী প্রচন্ড রেগে ভেতরে এসে বলে, যে টাকা পাচ্ছ তাতেই খুশি হয়ে যাও, ঘরে দুটা পয়সা আসলে তোমার সমস্যা কি? বিয়ের পর থেকে তো কিছুই দাওনি, এখন এই কাজ করে একটু সংসার চালাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাধ্য হয়ে সাধা তার কাজে যেতে রাজি হয়ে যায়। এদিকে শঙ্কর বিশ্বাসকে বলে, সত্যি বলছি আমি খুন করিনি, পালকি বহন করা নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু তার মানে এই না যে আমি ওকে মেরেই ফেলবো। গ্রামের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। লাশে পাওয়ার চেইন দেখানো হলে শঙ্কর জানায় সে আসলে রাজনের থেকে পোল্ট্রি ফার্মের জন্য টাকা ধার নিয়েছিল, সেই টাকা ফেরত দিতে পারেনি বলেই চেইনটা দিয়ে দিয়েছিল। বিশ্বাস এসব আজগবি কাহিনী মানতে না চাইলে শঙ্কর বলে, বাসায় আমার হিসাবের খাতা আছে, আপনি চাইলে চেক করতে পারেন। এসব ওই শঙ্কাসুরি করেছে, আর সে তাদেরকেই মেরে ফেলে যারা পাপী। ওমকার বিগত বছরের ভিকটিমদের নাম খুঁজে গ্রামের মানুষদের কাছে তাদের বিষয়ে জানতে আসে। জানা যায় কেউ মন্দিরের দান বর্ষ থেকে টাকা চুরি করেছে, তো কেউ মানুষের টাকা নিয়ে ধোকা দিয়ে পালিয়ে গেছে, তো কেউ আবার মেয়েদেরকে পাচার করার কাজ করত। তাই তারা যখনই হোলির উৎসবের জন্য গ্রামে ফিরে এসেছিল, শঙ্কাসুর তাদের উপযুক্ত শাস্তি দিয়েছে। রাতের অন্ধকারে এক শঙ্কাসুর আরেক শঙ্কাসুরকে মারতে তার পেছনে দৌড়াচ্ছে। চাবুক দিয়ে মারতে মারতে তাকে বিলের মধ্যে ফেলে দেয়। শঙ্কাসুর গণেশকে মারছে কারণ সে গণেশের মূর্তি লকেট চুরি করেছে। শঙ্কাসুর গণেশকে পানিতে চুবাতে থাকে। এমনই ভয়ঙ্কর স্বপ্ন দেখে গণেশ লাফিয়ে ওঠে। সকাল হতেই ঝোপের আড়াল থেকে পুলিশ গণেশকে ধরে নিয়ে আসে। গণেশ অনেক ভয়ে আছে। বিশ্বাস জিজ্ঞেস করে, শঙ্করের বাসায় তুই ছিলি তাই না? পুলিশকে দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলি, কি এমন করেছিলি যে তোকে ভয় পেতে হলো? গণেশ কোনো কথা না বলেই দৌড়ে পালানোর চেষ্টা করে। পুরো গ্রামে দৌড়ানোর পর পুলিশ গণেশকে এক ব্রিজের উপরে ঘিরে ধরে। গণেশ নদীতে ঝাঁপ দিতে গেলেই তাকে ধরে বিশ্বাস বলে, মুখোশ পরা থাকলেও তোর চোখ তো খোলা থাকে তাই না? এবার সত্যি করে বল, তুই কেন পালিয়ে গিয়েছিলি? গণেশ কান্না করতে করতে বলে, আমি কিছুই করিনি, আপনি শঙ্কর ভাইকে ধরেছিলেন তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তার চেইনের সাথে থাকা গণেশ লকেটটা আসলে আমার কাছে আছে, রাজন ভাই আমাকে এটা দিয়েছিল। আমার মেয়ে একদিন পানি নিতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ায় তার পা ভেঙে যায়। আমার কাছে অপারেশনের টাকাও ছিল না। হোলির রাতে রাজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। দেব খেল শেষে আমি ড্রিঙ্কস এর দোকানে গিয়ে অসহায় হয়ে বসেছিলাম, কারণ মেয়ের জন্য কিছুই করতে পারছিলাম না। তখনই রাজন ভাই আমাকে এটা দিয়েছিল, কিন্তু আমি নিতে চাইনি। আমি জানতাম শঙ্কর ভাই ওটা ঋণের টাকা হিসেবে দিয়েছিল, কিন্তু রাজন ভাই ঝাড়ি দিয়ে আমাকে লকেটটা ধরিয়ে দিয়ে বলে, মেয়ে হলো ঘরের লক্ষ্মী, তাকে সুস্থ রাখতে হবে। আমার মনে শঙ্কাসুরের ভয় হচ্ছিল, এজন্য আমি এটা আর বিক্রি করিনি। গণেশ সত্যি বলছে কিনা জানতে বিশ্বাস গণেশের বাসায় গিয়ে দেখে আসলেই গণেশের মেয়ের পা ভেঙে গেছে। বিশ্বাস তার ওয়ালেট থেকে কিছু টাকা বের করে গণেশকে অপারেশনের জন্য দেয়। আশেপাশে তাকাতেই দেখে একটা ট্রাঙ্ক পড়ে আছে। ট্রাঙ্ক খুলতেই দেখা যায় সেখানে শঙ্কাসুরের পোশাক আর তার দাড়ি হিসাবে সাদা চুলের মতো কিছু রাখা। গণেশের বাসা থেকে বের হওয়ার সময় খেয়াল করে পাশেই নিমকর বালিকা বিদ্যালয়। কনস্টেবল জানায় গ্রামের মেয়েরা বাইরে গিয়ে পড়তে পারবে না, তাই রাজন এই বিদ্যালয়টা বানিয়েছিল। সবাই রাজনকে ভালো মানুষই বলছে, তাহলে শঙ্কাসুর রাজনকে কেন মারলো? ভিতরে গেলেই এক টিচার জানায় এই স্কুলে মোট 30 জন ছাত্রী আছে। টিচার বলতে সে আর এক ম্যাডাম, আর বাকি কাজ সারিকা ভাবিই দেখতো। রাজন আর সারিকা ভাবি খুবই ভালো মানুষ। সারিকার নাম শুনতেই বিশ্বাস সেখান থেকে বের হয়ে যায়। বিশ্বাস রাতে বাসায় ফিরে পুরনো ট্রাঙ্ক খোলে। এখানেই সারিকার দেওয়া সব স্মৃতি আছে। একটা ক্যাসেট প্লেয়ার অন করে শোনে সারিকা বলছে, যখন আমার সাথে ঝগড়া করতে মন চাইবে এটা শুনবে, আমার কণ্ঠ শুনে তোমার সব রাগ চলে যাবে। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে কবে নিয়ে যাবে? বিশ্বাসের চোখে পানি টলমল করে ওঠে। বাবা এসে বলে, আয় 2 গ্লাস ড্রিঙ্কস কর, সব ঠিক হয়ে যাবে। বাবা বিশ্বাসকে বুঝিয়ে বলে, যতই প্রমাণ খুঁজতে যাও না কেন কিছুই পাবে না। মেয়েদের জন্য তাদের বাবা মাই তাদের সুপ্রিম কোর্ট, তারা যা বলে তাই করতে হয়, তাই এসব নিয়ে আর ভেবে কোনো লাভ নেই, অতীতটা ভুলে যা। বিশ্বাস জিজ্ঞেস করে, তুমি কি আজও মাকে ভুলতে পেরেছো? বাবা বলে, তা তো পারি
পাইনি, কিন্তু এই মার্ডার কেসের মাঝে ট্রাঙ্কের কথা কেন মাথায় আসলো? বিশ্বাস বলে সারিকাই তো রাজনের স্ত্রী। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে তার সাথে কথা বলেছিস? বাবা সারিকার সাথে দেখা করতে চাইলে বিশ্বাস মানা করে দেয়। তবে সমস্যা হলো শঙ্কাসুর পাপীদেরকে মারে, তবে রাজন অনেক ভালো মানুষ, তাহলে তাকে কে খুন করলো? বাবা বলে তুইও গ্রামবাসীর মতো অন্ধবিশ্বাসে বিশ্বাস করছিস, ভুলে যাস না তুই একজন পুলিশ। একটু সময় নিয়ে তদন্ত করলে বিষয়টা বুঝতে পারবে। ফরেন্সিক ডক্টর রোশন কল দিয়ে কনফার্ম করে যে এটা আসলে মার্ডারই হয়েছে। মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল, আর সেই সাদা চুল কোনো হরিণের লেজের অংশ। ভিকটিমের পিঠে চাকুর দাগও আছে, কেউ মারার আগে তাকে চাবুক দিয়ে মেরেছে। ফুসফুসে অনেক পানি, তাই এটা নিশ্চিত যে ভিকটিম পানিতে ডুবেই মারা গেছে। কিন্তু মৃত্যুর আগে হাতাহাতিও হয়েছে, কারণ ভিকটিমের দাঁতে কিছু স্কিনের স্যাম্পল পাওয়া গেছে। যে মেরেছে তাকে ভিকটিম কামড় দেওয়ার চেষ্টা করেছিল, সেই চামড়া ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছি, বাকিটা রেজাল্ট আসলেই বলা যাবে। তবে হ্যাঁ, যে খুনি তার শরীরে কোথাও না কোথাও কামড়ের দাগ থাকবে। সাধা তখন তার পোশাক সেলাইয়ে ব্যস্ত, লক্ষ্য করলে দেখা যায় তার পায়ে কামড়ের দাগ। তাহলে কি সাধাই সেই খুনি? ছোট্ট সেই ছেলেটা ডোঙ্গুলি খেলছিল, তখনই হেরিয়া, বাবলিয়া আর আরেকটা লোক এসে ছেলেটার গুলি নিয়ে বলে, এই ইঁদুর, এসব তোকে আমরা আর দিব না, তোর মাকে গিয়ে বল, যা, তোর মা আসলে তারপর আমরা বুঝে নিব। শয়তান লোকগুলো এভাবেই ছেলেটাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। বেচারা বাচ্চা ছেলেটা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁপাতে থাকে। তাকে ছটফট করতে দেখে শয়তানগুলো পৈশাচিক হাসি হাসে। বাসায় ফিরলেই মা ভালো করে ছেলের মাথা মুছে দেয়। ছেলেটা কান্না করে বলে, ওরা সবসময় আমার সাথে এমন করে। মা সান্ত্বনা দিয়ে বলে, মন ভোলানোর জন্যই বলে, ভয় পাস না, আমাদের গ্রামে শঙ্কাসুর আছে না, তাকে সব নালিশ করে দিব, সে হেরিয়া আর বাবলিয়াকে উচিত শিক্ষা দেবে, তুই ভয় পাস না। তখনই ছেলেটা খেয়াল করে শঙ্কাসুর সত্যি সত্যি হেরিয়া আর বাবলিয়াকে মারতে মারতে নাস্তানাবুদ করে দিচ্ছে। মা বলে, দেখেছিস, বলেছিলাম না। হেরিয়া বাবলিয়াকে মার খেতে দেখে ছেলেটা ভীষণ খুশি হয়ে যায়। মারার সময় শঙ্কাসুরের ঘুঙ্গুর থেকে একটা ঝুনঝুনি খুলে পড়তেই ছেলেটা দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়। গল্প চলে আসে বর্তমানে। রাঘিয়া ঝুনঝুনি দিয়ে শঙ্খাসুরের ঘুঙ্গুর বানাচ্ছে। সিন্ধে এসে বলে, তুই এখন এসব নিয়ে পড়ে আছিস, খেলা তো কবেই শেষ। রাঘিয়া বলে, গুড়ি পারবা এখনো শেষ হয়নি, যদি আরো কোনো অর্ডার আসে। সিন্ধে বলে, প্রধান তো সাধাকে এই কাজ দিয়েছে, তুই এভাবেই বোকার মধ্যে বসে থাক। রাঘিয়া বলে, গণেশ আমার কাজের জন্য গাদারের সাথে কথা বলেছে, তুই এসব বাদ দে, কেন এসেছিস সেটা আগে বল। সিন্ধে বলে, নিমকর গুরু তোকে ডেকেছে, রাজন ভাই যেসব জিনিসপত্র আছে সেগুলো আশ্রমে দিতে হবে। রাঘিয়া নিমকরের বাসায় যেতে চাইলে সিন্ধে বলে, আরে তারা তো এখন থানায় আছে, রাজনের লাশই তো পায়নি, ওই পাপীকে না জ্বালিয়ে দেওয়া পর্যন্ত শঙ্কাসুরের রাগ কমবে না। গ্রাম প্রধান, উপপ্রধান কিশোর আর শঙ্করের বাবা এমনটাই বলেছে। তারা গুরুজির সাথে থানায় শঙ্করকে ছাড়াতে গেছে, দেখা যাক শেষমেশ কি হয়। রাঘিয়া তার বানানো শঙ্কাসুরের মুখোশকে উদ্দেশ্য করে প্রার্থনা করে বলে, সে যেন নিমকর গুরুর খেয়াল রাখে। লকআপে কনস্টেবল ভালো করে শঙ্করকে চেক করে যে তার শরীরে কোথাও কোনো কামড়ের দাগ আছে কিনা। কনস্টেবল চেক করে বিশ্বাসকে জানায় তেমন কিছুই পাওয়া যায়নি। বিশ্বাস বন্য হরিণের ছবি দেখে ওমকার আর ধুমাকে জিজ্ঞেস করে, এদের থেকে কি চাবুক বানানো হয়? দুজনেই বলে, তা জানি না। বিশ্বাস বলে, রাজনের শরীরে চাবুকের মারের দাগ ছিল, আর যে লোমটা পাওয়া গেছে সেটা এই হরিণের লেজের অংশ। বাইরে শঙ্করের বাবা গ্রামবাসীকে নিয়ে আন্দোলন করছে যে পুলিশ কেন শঙ্করকে ছেড়ে দিচ্ছে না। বিশ্বাস সবাইকে ভেতরে নিয়ে এসে আরো একদিনের সময় চাইলে সবাই আবারও শোরগোল শুরু করে দেয়। ওমকার সবাইকে শান্ত করে বলে, সন্ধ্যা পর্যন্ত শঙ্করের বিপক্ষে কোনো প্রমাণ না পেলে তাকে ছেড়ে দিব। বিশ্বাসের রাগ হলেও ওমকারের কথা অনুযায়ী বলে, ছেড়ে দিব, কিন্তু সে গ্রামের বাইরে যেতে পারবে না। কিশোর বলে, সেসব ঠিক আছে, কিন্তু আমাদের তো এখনো রাজনের লাশ দেওয়া হয়নি। শঙ্কাসুর রাজনের বলি দিয়েছে, এর মানে রাজন একটা পাপী ছিল। তাহলে এত পরীক্ষা নিরীক্ষার কি দরকার? আমাদের লাশ এখনই চাই। বলেই স্লোগান দেওয়া শুরু করতে গেলে বিশ্বাস রেগে মারার জন্য তেড়ে যায়। রাজেশ মাঝে এসে আটকে বলে, রাজনকে শঙ্কাসুর মেরেছে, মানে সে কোনো না কোনো পাপ তো অবশ্যই করেছিল, আর তাদের অস্থিও বাইরে পুড়িয়ে দেই, তাদের অস্থিও বিসর্জন করি না, ফলে গ্রামের উপর অশুভ শক্তি ভর করতে পারে না। গ্রামের ভালোর জন্যই এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। বিশ্বাস এদের এসব কুসংস্কারে একদম বিরক্ত হয়ে যায়। ওমকার বলে, এই ঘটনা 15 বছর ধরে চলছে, এগুলো অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না। কিশোর আগ বাড়িয়ে বলে, আপনারা বিশ্বাস করেন আর নাইবা করেন, কিন্তু আমাদেরকে লাশটা দিয়ে দিন। রাগে বিশ্বাসের মাথা গরম হয়ে যায়, তাই কিশোরকে লকআপে
ভয় নিতে বললে রাজেশ আটকে বলে, দেখেন, আমাদের কথা শুনলে গ্রামবাসী শান্ত হয়ে যাবে। নিমকর হাত জোর করে অনুরোধ করে বলে, দয়া করে আমার ছেলের লাশটা দিয়ে দিন। ওমকার নিমকারকে বুঝিয়ে বলে, একবার যদি প্রমাণ নষ্ট হয়ে যায় তাহলে খুনি হাতছাড়া হয়ে যাবে। গ্রাম প্রধান বলে, নিমকর আমাদের পুরোহিত, সাথে সে একজন বাবা, তার মনের অবস্থাটা বোঝেন। বাইরে রাজনের স্ত্রী দাঁড়ানো, তাকে কি উত্তর দিবেন? তখনই সারিকা ভিতরে আসলে সারিকাকে দেখে বিশ্বাস বেশ হকচকিয়ে জিজ্ঞেস করে, আপনি কি চান না যে আপনার স্বামীর খুনি ধরা পড়ুক? সারিকা বলে, যে চলে গেছে তার দহন তো করতেই হবে। কিছুক্ষণ পর বিশ্বাস গভীর চিন্তায় বাইরে পায়চারি করতে থাকে। কামলে ধুমালকে বলে, রাজনের শরীরে হরিণের লোম পাওয়া গেছে। ধুমাল অসহায়ের মতো দেবতার কাছে প্রার্থনা করে, আমরা তো বুঝেছি এগুলো তোমার ইঙ্গিত, কিন্তু আমাদের স্যারকে কে বোঝাবে? তখনই এসপি কল দিয়ে জানায় সে কালই গুহাগড়ে আসছে। কলকাতার পর বিশ্বাস ফোনে দেখে এই নিউজটা ছড়িয়ে গেছে যে সদ্য ট্রান্সফার হয়ে আসা অফিসার শেষকৃত্যের জন্য লাশ দিচ্ছে না। বিশ্বাস রেগে এই ভিডিও ছড়ানোর জন্য ম্যাডিকে থানায় এনে মারধর করতে থাকে। ম্যাডি বলে সে আসলে চ্যানেলের রিচ বাড়ানোর জন্য এই খবরটা করেছে, সেখান থেকেই বিষয়টা পাবলিক হয়ে গেছে। বিশ্বাস কামলেকে বলে, এই ছেলে আর কোনো ভিডিও করেছে কিনা ভালো করে চেক করো। তখনই ফরেন্সিক থেকে কল আসলে বিশ্বাস বলে ডিএনএ টেস্টের রেজাল্ট তাড়াতাড়ি দিতে। গ্রামবাসী লাশ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। ফোনে কথা বলতে বলতেই বিশ্বাস বাইরে চলে যায়। কামলে আর ওমকার তখন ভিডিও চেক করছে। ধুমাল ওমকারকে বলে, আমাদের গ্রামে হোলির সময় বেশ মজা হয়, একবার পারলে এসে যাবেন। এসব কথা বলতে বলতেই ভিডিওতে যে শঙ্কাসুর রাজনকে পর্দার অপর পাশ থেকে মেরে নিয়ে যাচ্ছে সেটা কেউ খেয়ালই করে না। এদিকে রাজনের লাশ দাফনের জন্য কবর খোঁড়া হয়। চিতায় রাজনকে শুইয়ে একে একে সবাই এসে তার কপালে কালি মাখিয়ে দড়ি দিয়ে বাড়ি দেয়, কারণ এটাই এই গ্রামের পাপীদের সাজা। কিন্তু গণেশের পালা আসতেই সে কেন যেন মানতেই চায় না, কারণ তার বিশ্বাস রাজন অন্যায় কিছু করতেই পারে না। গণেশ কান্না শুরু করলে প্রধান গণেশকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। সব শেষে নিমকর তার ছেলেকে বিদায় দিতে আসে। ফরেন্সিক ল্যাব থেকে রোশন কল দিয়ে জানায় ডিএনএ রেজাল্ট এখনো আসেনি, কারণ লাশ অনেকক্ষণ পানিতে ছিল, অনেক জীবাণু তাতে বাসা বেঁধেছে। এমন অবস্থায় রেজাল্ট আসতে সময় লাগে। শঙ্করকেও শেষকৃত্যের প্রথা দেখার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। রোশন বিশ্বাসকে বলে, কাল রিপোর্ট আসলে জানাচ্ছি সেই হরিণের পশমের কি হয়েছে। নিমকর চিতায় আগুন দিলে উপস্থিত সবাই উলু দেওয়া শুরু করে। বিশ্বাস এক লোকের ভিডিও দেখে যে শঙ্কাসুরের কস্টিউম বানাচ্ছে। কস্টিউমের দড়িতে হরিণের পশম ব্যবহার করা হয়। বিশ্বাস বুঝে যায় খুনি এই শঙ্কাসুরের মুখোশের আড়ালে থাকা কোনো এক আর্টিস্ট, যাকে পেলেই রাজনের শরীরে পাওয়া হরিণের পশমের ডিএনএ ম্যাচ হয়ে যাবে, আর সেই হবে আসল খুনি। এখন প্রশ্ন হলো সে কে? কারণ এই মুখোশ পরে তিনজন অভিনয় করে, একজন রাঘিয়া, গণেশ আর সাধা। গল্প চলে আসে অতীতে। হেরিয়া বাবলিয়া শঙ্কাসুরের মার খেয়েও শুধরায় না। সেই ছেলেটা এখন বেশ বড় হয়ে গেছে, তবুও তাকে আগের মতোই জঙ্গলে নিয়ে অত্যাচার করা হয়, ইঁদুর বলে বলে খেপানো হয়। ছেলেটার বাবা সেখানে গিয়ে ছেলেটাকে বাঁচাবে কি উল্টা শঙ্কাসুরের দাড়ি আর চাবুক দেখিয়ে ছেলেটাকে বলে, তুই নিজেকে শঙ্কাসুর মনে করিস তাই না, দাঁড়া দেখাচ্ছি, বলেই সেগুলো আগুনে পুড়িয়ে দেয়। ছেলেটার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রচন্ড রেগে শয়তান দমন করতে জ্বলন্ত চাবুকটা হাতে তুলে নেয়। গ্রামবাসী তখন হোলির যাত্রাপালা দেখায় মগ্ন। ছেলেটা পর্দার আড়ালে গিয়ে শঙ্কাসুরের মুখোশ পরে নিজেই শঙ্কাসুর হয়ে তার সাথে হওয়া পাপ আর সেই পাপ করা পাপীদেরকে পানিতে চুবিয়ে মেরে সেভাবেই শাস্তি দেয় যেভাবে ছোটবেলায় শোনা মায়ের গল্পের শঙ্কাসুর পাপীদেরকে শাস্তি দিত। গল্প চলে আসে বর্তমানে। দেবখেলের জন্য মন্দিরে 3 শঙ্কাসুরের প্রার্থীরা নাচছে, আর প্রধান এবং উপপ্রধান কিশোর সেটা পর্যবেক্ষণ করছে। তখনই সেখানে পুলিশ আসলে সবাই থেমে যায়। বিশ্বাস ডিএনএ ম্যাচ করানোর জন্য কনস্টেবলকে বলে, এদের সবার পোশাক জব্দ করে 3 জনকে থানায় নিয়ে চলো। সাধা ভয়ে বিড়বিড় করে বলে, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দিন, আমি তো এসব করতেও চাইনি, আমাকে এরাই জোর করেছিল। রাঘেয়া বলে, এটা তো দেবতার কাজ, এসব তো করতেই হবে। গণেশ বলে, আমাকে তো একবার প্রশ্ন করেছেন। 3 জন সরগোল শুরু করে দিলে প্রধান তাদেরকে চুপ করিয়ে দেয়। বিশ্বাসকে রেগে বলে, এতদিন আপনি যা করেছেন তাতে আপনার শান্তি হয়নি? একে তো শঙ্করকে নিয়ে গেছেন, লাশও দিচ্ছিলেন না, এখন কি এই প্রথা বন্ধ করতে চাচ্ছেন? আমাদের সংস্কৃতি কি আপনার চোখের বালি হয়ে গেছে? বিশ্বাস রেগে জিজ্ঞেস করে, কিসের প্রথা আর কিসের সংস্কৃতি? প্রতি বছর একটা মানুষকে খুন করা হচ্ছে, আর এসব প্রথা কে বানিয়েছে? আর এসব যে প্রথা সেটা সর্বপ্রথম কে বলেছিল? সাধা রাজেশের দিকে ইশারা করতেই রাজেশ আমতা আমতা করে বলে, আমার বাবা আমাকে বলেছিল, আর তাকে ওই গ্রামের প্রধান বলেছিল। প্রধান বলে, আগের যে পুরোহিত ছিল সে আমাকে জানিয়েছিল তার স্বপ্নে শঙ্কাসুর এসেছিল, সে বলেছে ভয় পেও না, যে অন্যায় করবে তাকে আমি শাস্তি দিব। বিশ্বাস জিজ্ঞেস করে, তা কোথায় সেই মহাপুরোহিত? রাজেশ জানায়
সে তো 2 বছর আগেই মারা গেছে। বিশ্বাস এদের সব পাগলামি দেখে হাসতে হাসতে বলে, হোলি, পূর্ণিমা, শঙ্কাসুর এগুলোর সংস্কৃতি, প্রথা আর পরম্পরা, এগুলো মানতেই হবে, ঠিক আছে, কিন্তু মানুষ খুন করাও যদি প্রথা বানিয়ে দেওয়া হয় তাহলে বিশ্বাস কাউকে ছাড়বে না। ওমকারকে বলে, শঙ্কাসুরে অভিনয় করা 3 জনের বাসা ভালো করে চেক করো। গ্রাম প্রধান হুমকি দিয়ে বলে, আমাদের প্রথা আর বিশ্বাসে আঘাত করাটা কিন্তু ঠিক হচ্ছে না, এসব কিন্তু শঙ্কাসুর সহ্য করবে না, এর পরিণতি খুবই খারাপ হবে। বিশ্বাস জিজ্ঞেস করে, শঙ্কাসুরের মুখোশের আড়ালে যে খুন করা হচ্ছে সেটা কি আপনাদের শঙ্কাসুরের অপমান না? 3 শঙ্কাসুরের আর্টিস্টকে থানায় নিয়ে চেক করা হয় তাদের শরীরে কোনো কামড়ের দাগ আছে কিনা, কিন্তু কিছুই পায় না। ইন্সপেক্টর গণেশ আর রাঘিয়াকে জিজ্ঞেস করে, সর্বশেষ তোমরাই রাজনের সাথে দেখা করেছিলে তাই না? এদিকে পুলিশ গণেশের বাসায় তন্ন তন্ন করে সব খুঁজছে। গণেশ বলে, আমি তো আগের দিনই বললাম ভাইকে আমি কেন মারবো, ভাই আমাকে গণেশের লকে দিয়ে চলে গিয়েছিল। এরপর রাঘিয়া আসলে আমরা দুজনে ড্রিঙ্কস করি। রাঘিয়া এক নাগারে ড্রিঙ্কস করতেই থাকে, তাই ওকে রেখে আমি বাসায় চলে যাই। মাঝপথে কনস্টেবল চাচা মানে ধুমালের সাথে আমার দেখা হয়েছিল। ধুমাল হ্যাঁ বলতেই বিশ্বাস লক্ষ্য করে সাধার পায়ে কামড়ের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। সাধার স্ত্রী বাসার এই হাল দেখে বলে, আমার স্বামী কিছুই করেনি, অনেক কষ্টে সে ওই কাজটা পেয়েছিল, আপনারা এসব কেন করছেন? সাধার বাসায় কিছু না পেয়ে সবাই চলে আসে। সাধা বিশ্বাসকে জানায় অনুষ্ঠানের সময় সে সেখানেই শঙ্কাসুরের সাজে ছিল, মুখোশের জন্য হয়তো তারা তাকে দেখতে পায়নি, কিন্তু আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। বিশ্বাস তাকে জিজ্ঞেস করে, এই পায়ের দাগ কিভাবে হলো? সাধা বলে, বাসায় যাওয়ার সময় একটা কুকুর আচমকা তার উপর হামলে কামড়ে দিয়েছিল, সে ডক্টর দেখিয়েছিল, বাসায় সেই প্রেসক্রিপশনও আছে। এদের সবার বাহানার কারণে বিশ্বাস বিরক্ত হয়ে যায়। রাঘিয়ার বাসায় গিয়ে একটা চিঠি পাওয়া যায়। রাঘিয়া হাসতে হাসতে বলে, হোলির রাতে একটু বেশি নেশা করে ফেলেছিলাম, তাই অজ্ঞান হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে গণেশ আমাকে ডেকে তোলে। বিশ্বাস বুঝতে পারে না যে কে সত্য বলছে আর কে মিথ্যা। তখনই বাইরে আবারও গ্রামবাসী এসে স্লোগান শুরু করে যে তাদের লোককে কেন আটকে রাখা হয়েছে, তাদেরকে কোনোভাবেই থামানো যায় না। তখনই সেখানে এসপি আসলে কোনো রকমের ভিড় ছড়িয়ে ভেতরে এসে বিশ্বাসকে জিজ্ঞেস করে, কেসের আপডেট কি? বিশ্বাস জানায়, এই 3 জন শঙ্কাসুরের আর্টিস্ট, তারা মুখোশের দাড়ি বানাতে হরিণের পশম ব্যবহার করে, আর রজনের শরীরেও হরিণের পশম পাওয়া গেছে। ওমকার বলে, সব ঠিক থাকলেও ফরেন্সিকে পাওয়া পশম আর এদের ব্যবহারকৃত পশমটা ম্যাচ হচ্ছে না। এসপি বলে, তার মানে খুনি অন্য কেউ হতে পারে, আচ্ছা এই 3 জনকে ছেড়ে দাও। এসপি বিশ্বাসকে বুঝিয়ে বলে, দেখ তুই একটু বেশি চিন্তা করছিস, এই কেসে গ্রামবাসীর ধার্মিক অনুভূতি জড়িয়ে আছে, কোনো কিছু বেকায়দা হয়ে গেলে অন্য সব কেসের মতো এটাও কিন্তু হারাতে হবে, তাই এই 3 জনকে ছেড়ে দে। বিশ্বাস বলে, 3 জন না 2 জনকে, কারণ রাঘিয়ার বাসায় একটা চিঠি পাওয়া গেছে, সেখানে লেখা, শঙ্কাসুর নাগবেকারান গ্রামের সবাইকে অনেক জ্বালাচ্ছে, ওকে শাস্তি দাও। এসপি রাঘিয়াকে জিজ্ঞেস করে, তোমার বাসায় কে কে আছে? রাঘিয়া বলে, কেউ নেই, আমি তো বিয়ে করিনি, বাবা আর মা ছোটবেলাতেই মারা গেছে, এটা আমার মামার গ্রাম, আমি আসলে পালনোর গ্রামে হয়েছিলাম, এই গ্রামে আসার পর সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এসপি জিজ্ঞেস করে, তাহলে এই চিঠি কে লিখেছে? রাঘিয়া বলে, আমি লিখেছি। সবাই শঙ্কাসুরকে বিশ্বাস করে, প্রতি বছর তার কাছে প্রার্থনা করে, কারণ সে অন্যায়কারীকে শাস্তি দেয়। আমিও প্রতি বছর চিঠি লিখে তার কাছে প্রার্থনা করি, শঙ্কাসুর এসে সেই পাপীকে শাস্তি দেয়। বিশ্বাস রেগে বলে, খুনগুলো তুই করছিস তাই না? রাঘিয়া বলে, খুন না, শঙ্কাসুর ওদেরকে শাস্তি দেয়। বিশ্বাস রাঘিয়াকে অপরাধ স্বীকার করার জন্য জোর করতে থাকে। তখনই ওমকার জানায়, রাজনের মুখে পাওয়া সেই চামড়ার ডিএনএর সাথে রাঘিয়ার, সাধা বা গণেশ কারোর ডিএনএ ম্যাচ হয়নি, জানা গেছে এটা কোনো মহিলার ডিএনএ স্যাম্পল। তখন দেখা যায় একটা মহিলা ছবির সামনে প্রদীপ জ্বালাচ্ছে। তাহলে কে হতে পারে এই মহিলা, আর কিসের জন্যই বা সে এসব করছে? একদিন সেই ছেলেটা লক্ষ্য করে তার বাবা মাকে মারতে মারতে চুলের মুঠি ধরে টাকা চাচ্ছে। মা নিজের জান বাঁচাতে ছেলের কাছে চলে আসে। ছেলে বাবাকে থামতে বললেও মাতাল বাবা তার কোনো কথা শোনেই না। ঘরে যত কৌটা ছিল সব খোঁজা শুরু করে, আটার কৌটা ছেলের মাথায় ঢেলে দেয়। এক কৌটা থেকে টাকা পেয়ে চলে গেলে মা কপাল চাপড়ে বসে হাহাকার করে, কারণ তার সঞ্চয়ের সব টাকা নিয়ে গেছে, এখন তার সংসার কিভাবে চলবে। মায়ের এত কষ্ট দেখে ছেলেটার প্রচন্ড রাগ হয়। মায়ের নাক থেকে রক্ত আটার উপরে পড়ছে দেখে ছেলেটা পাগলের মতো জোরে চিৎকার করতে থাকে। ছেলের এমন ভয়ানক রূপ দেখে মা ভীষণ ভয় পেয়ে যায়। বাবা মাতাল হয়ে হাঁটতে হাঁটতে দেখে তার সামনেই শঙ্কাসুর দাঁড়িয়ে আছে। চাবুক দিয়ে জোরে এক বাড়ি মারতেই ব্যথায় কাকিয়ে দৌড়ে চলে যায়। শঙ্কাসুরও আজ তাকে ছাড়ে না, চাবুকের বাড়ি দিয়ে মারতে মারতে একদম নাজেহাল করে দেয়। এরপর টানতে টানতে কোথায় একটা যেন নিয়ে চলে যায়। পরের দিন সকালে নদীতে ছেলেটার বাবার লাশ পাওয়া যায়। পারে ছেলেটা আর মা বসে নির্বাক হয়ে সব দেখছে। ছেলেটা বলে, মা দেখেছো, শঙ্কাসুর বাবাকে শাস্তি দিয়েছে। বর্তমানে বিশ্বাস তার টিম
নিয়ে রাজনের বাসায় তদন্তের জন্য আসে, কিন্তু তবুও কেন যেন রাঘিয়ার কথা তার মাথা থেকে সরাতেই পারছে না। ওমকার বলে ডিএনএ তো এক মহিলা ছিল। ধুমাল বলে চিঠিতে যে মানুষের কথা লেখা হয়েছে সে তো 2 বছর আগেই মারা গেছে, হতে পারে ওটা একটা কাকতালীয় ঘটনা। আর এমনিতেও রাঘিয়ার মাথায় একটু সমস্যা আছে, সে বেশ বোকা স্বভাবের আর অনেক ভীতু। বিশ্বাস জিজ্ঞেস করে ভীতু মানুষ কি খুন করতে পারে না? বিশ্বাসের মন বারবার বলছে রাঘিয়া কিছুতেই নির্দোষ হতে পারে না, কিন্তু তার টিমের সবাই বলে এই প্রথা সুযোগ নিয়ে যে কেউই তো খুন করতে পারে। তাছাড়া এবছর তো পাপিকে শাস্তি দেওয়ার প্যাটার্নটা ফলো করা হয়নি। রাজন তো অনেক ভালো মানুষ ছিল। বিশ্বাস বিরক্ত হয়ে বলে তোমরা এখানে থাকো, আমি কদম ম্যাডামকে নিয়ে ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে নিমকারের অনুমতি নিয়ে সারিকার সাথে একা কথা বলতে আসে। বিশ্বাসকে এখানে দেখে সারিকা বেশ ঘাবড়ে যায়। বিশ্বাসেরও একটু অস্বস্তি লাগে, তাই কদমকে প্রশ্ন করতে বলে। কদম জিজ্ঞাসাবাদ শুরু করার জন্য সারিকার নাম, ঠিকানা আর এই বিয়ে অ্যারেঞ্জ নাকি লাভ এসব জিজ্ঞেস করলে সব প্রশ্নের উত্তর বিশ্বাস নিজেই দিয়ে দেয়। কদম বিষয়টা আন্দাজ করতে পেরে জিজ্ঞেস করে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? সারিকা বলে স্বাভাবিকই ছিল। কদম জিজ্ঞেস করে বাচ্চা নেই, তাহলে বাচ্চা ছবি কেন লাগিয়েছেন? আসলে সম্পর্ক ঠিক ছিল তো? বিশ্বাস কদমের উপর রেগে তাকে বাইরে পাঠিয়ে দেয়। সারিকা বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে বলে জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমার কিছুই করার ছিল না। বাবা হঠাৎ করে আমাকে গ্রামে নিয়ে আসে। বিশ্বাস তাকে থামিয়ে বলে একদম চুপ থাকো। এতদিন ভেবেছি তুমি যেখানে আছো সুখে আছো, আমি এইটুকুই চেয়েছিলাম, কিন্তু তুমি তো আসলে সুখে ছিলে না। টাকা পয়সা, পরিবার, গোত্র সবকিছু দেখে শুনে বিয়ে দিয়েও তুমি সুখী হতে পারোনি। এতই যখন সমস্যা ছিল আমাকে বলতে পারতে। সারিকা বলে এখানে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক ছিল। বিশ্বাস রেগে বলে মিথ্যা বলার অভ্যাস তোমার এখনো যায়নি, তোমার চোখই সব সত্য বলে দিচ্ছে। রাজনের কি বাইরে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? সারিকা মৃত ব্যক্তি নিয়ে কোনো কথা বলতে চায় না। বিশ্বাস বলে রাজনকে খুন করা হয়েছে, কিন্তু সবার মতো সারিকাও বিশ্বাস করে তাকে শঙ্কাসুরি শাস্তি দিয়েছে। সারিকা আর বিশ্বাসকে কোনো একটা মেয়ে জানলা থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখে। সারিকা রাজনকে এই কেসে জড়াতে চায় না, কিন্তু বিশ্বাস ঠিকই সারিকার চোখে কেমন যেন একটা ভয় দেখতে পায়। সারিকা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি আমাকে সন্দেহ করছো? বিশ্বাস এবার রুম সার্চ করতে করতে বলে হ্যাঁ, তোমার উপরেই আমার সন্দেহ হচ্ছে। আমার জন্য এটা একটা সামান্য কেস, তাই এটাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করবে না। যা যা জানো সব সত্য বলো। সারিকা বিশ্বাসকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিশ্বাস কিছুতেই শোনে না। সার্চ করতে করতে লক্ষ্য করে দেওয়ালের একটা জায়গা কেমন যেন উঁচু। জায়গাটায় ঘষা দিতেই উপরের চটাটা পড়ে যায়। নিচের দেওয়ালে লাল দাগ স্পষ্ট বের হয়ে আসে। সারিকা ভয়ে কাঁপতে থাকে। বিশ্বাস দাগটা ঘষা দেয় এটা বোঝার জন্য যে এটা রক্ত নাকি রং। তখনই লুকিয়ে কথা শুনতে থাকা মেয়েটা দৌড়ে পালাতে গেলে তার ধাক্কায় একটা পাতিল পড়ে যায়। শব্দ পেয়ে বিশ্বাসও দৌড়ে পেছনের দিকে এসে দেখে রাঘিয়া সেখানে পাতা পোড়াচ্ছে। বিশ্বাস রাঘিয়ার কলার ধরে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস? নিমকর এসে বলে ও তো আমাদের এখানে কাজ করে, ওকে ছেড়ে দিন। বিশ্বাস লক্ষ্য করে বাগানের মধ্যে একটা মেয়ে দাঁড়ানো। বিশ্বাস এদিকে দৌড়ে গেলে ভয়ে মেয়েটার হাত থেকে চিরুনি পড়ে যায়। মেয়েটা চিরুনি তুলতে গেলে বিশ্বাস খেয়াল করে মেয়েটার হাতে কামড়ের দাগ। এই মেয়ে কি তাহলে আসল খুনি? সারিকা চিৎকার করে বলে ওটা আমার বোন, ওকে ছেড়ে দিন। কিন্তু বিশ্বাস ফরেন্সিক ডক্টর রোশনকে কল দিয়ে বলে একটা স্যাম্পল পাঠাচ্ছি, দ্রুত ডিএনএ ম্যাচ করে জানাও। ইন্সপেক্টর সারিকার বোন সোনালীকে নিয়ে যেতে গেলে বোনকে বাঁচাতে সারিকা সব সত্য বলতে রাজি হয়ে যায়। সমুদ্রের পাড়ে এসে সোনালী বলে মানুষ শঙ্কাসুর শুধুমাত্র পাপীদেরকে শাস্তি দেয়, কিন্তু মুখোশের আড়ালে কখনো কখনো ভালো মানুষ আর ভালো মানুষের মুখোশে অসুর লুকিয়ে থাকে। সারা দিন সবার সামনে ভালো সেজে থাকা রাজন রোজ রাতে নেশা করে এসে সারিকাকে যাচ্ছে না তাই বলে গালি দিত, অনেক মারত। এত বছরেও বাচ্চা না হওয়ায় তাকে বন্ধা বলে কটূক্তি করত। ডক্টর হাজারবার বলেছে সমস্যাটা আসলে রাজনের, কিন্তু সে মানতে নারাজ। রাজন তার অক্ষমতার জন্য সারিকাকে দোষ দিয়ে মারধর করত। হোলির সময় সোনালী বেড়াতে আসে। সেদিন রাতেও রাজন নেশা করে সারিকাকে মারছিল। সোনালী এসব সহ্য করতে না পেরে রাজনকে থামাতে গেলে রাজন সোনালীর হাত ধরে কামড় বসিয়ে দেয়। এসব সহ্য করতে না পেরে এতদিন সব চুপচাপ সহ্য করতে থাকা সারিকা মোটা লাঠি দিয়ে রাজনের মাথায় জোরে বাড়ি মারতেই মাথা ফেটে রক্ত বের হলে রাজন দেওয়ালের সাথে হেলান দেয়। তখনই সেই দেওয়ালে রক্ত লেগে যায়। রাজনের মৃত্যুর সত্য জানার পর বিশ্বাস বেশ চিন্তায় পড়ে যায়। বিশ্বাসকে চিন্তায় দেখে বাবা জিজ্ঞেস করে কাকে নিয়ে ভাবছো, রাজন নাকি রাজনের স্ত্রীকে নিয়ে? এটা তো একটা সাধারণ কেস, এমন অনেক কেসই আমি জীবনে দেখেছি। বিশ্বাস বলে কি করব জানি না, যাকে সন্দেহ করি তার বিপক্ষে প্রমাণ নেই, আর যার পক্ষে প্রমাণ আছে সে এমন কিছু করতে পারে তা বিশ্বাসই হচ্ছে না। সারিকার বোন সোনালী এমন না, তার উপরে
খুনের প্যাটার্নও শঙ্কাসুরের মতো। 15 বছর আগে এই কেস শুরু হয়। প্রথম 3টা কেস রেজিস্টার হয়, কিন্তু তারপর আর কিছুই নেই। বাবা বলে পুরোনো ফাইলগুলো ভালো করে ঘেঁটে দেখো, মাঝে মাঝে বর্তমানে হওয়া ঘটনা অতীতের অনেক গভীর রহস্য থেকেও আসতে পারে। বিশ্বাস আবারও নতুন করে সব সাজায়। ওমকারকে জিজ্ঞেস করে প্রথম 3 মার্ডারে নতুন কি কি পেয়েছিলে। ওমকার জানায় প্রথম 2টা কেসে উন পাওয়া যায়, কিন্তু পরবর্তীগুলোতে পোশাকের কোনো সামঞ্জস্যতা পাওয়া যায়নি। ধুমাল বলে দীপতলির শঙ্কাসুরের পোশাকে কোনো উন ব্যবহার করা হয় না, কারণ এমন উন এখানে পাওয়াই যায় না। বিশ্বাস জিজ্ঞেস করে হরিণের পশম দিয়ে দাড়ি বানায় আর নাইলন দড়ি দিয়ে চাবুক, তাহলে এখানে উনের কাজটা কি? কদম বলে এসব তো ওই শফিক টেইলর বলতে পারবে, কারণ সেই তো শঙ্কাসুরের পোশাক সেলাই করে। বিশ্বাস কনস্টেবলকে নিয়ে শফিকের দোকানে আসলে শফিক জানায় দেবতলির শঙ্কাসুরের পোশাকে কোনো উনের ব্যবহার হয় না, কিন্তু আশেপাশে অনেক গ্রামে উন ব্যবহার করা হয়। আসলে এই উন মুখোশের সাথে ঝুমকার মতো থাকে। প্রত্যেক গ্রামের পোশাকটা ভিন্ন ভিন্ন হয়। শফিক আশেপাশের সব গ্রামের নাম বলা শুরু করলে কনস্টেবল সব নাম লিখে নেয়। হঠাৎ পালন গ্রামের নাম শুনতেই বিশ্বাস একদম চুপ হয়ে যায়। তাহলে কি তার সন্দেহই সঠিক? রাঘিয়াও তো বলেছিল যে সে পালন গ্রামে বড় হয়েছে। বিশ্বাস আর কোনো কথা না শুনে দেয় হাঁটা। বিশ্বাস রাঘিয়ার বাসায় আসলে রাঘিয়া তো খুশিতে নাস্তা পানি বানাতে ব্যস্ত হয়ে যায়। রাঘিয়া চা বানাতে গেলে বিশ্বাস ধুমালকে বলে ওকে কথায় ব্যস্ত রাখো। সেই সুযোগে ওমকার, বিশ্বাস আর কামলে পুরো ঘর সার্চ করা শুরু করে। চা বানানো হয়ে গেলে রাঘিয়া এসে দেখে সবাই কি যেন খুঁজছে। রাঘিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করে এসব কি করছেন? ওমকার বুঝতে পারে না সে কি বলবে। তখনই বিশ্বাস উপর থেকে উন দিয়ে বানানো শঙ্কাসুরের কস্টিউম সামনে নিয়ে আসে। রাঘিয়া আচমকায় চা ফেলে দিয়ে তাকে অদ্ভুত ভাবে প্রণাম করতে থাকে। রাঘিয়ার এমন অদ্ভুত আচরণে বিশ্বাস হতবাক হয়ে যায়। রাঘিয়ার বাসা থেকে ফেরার সময় ওমকারকে বলে মুখোশ ফরেন্সিকে পাঠাও আর রাঘিয়ার উপরে নজর রাখবে। প্রমাণ হাতে পেলে সাথে সাথেই রাঘিয়াকে গ্রেফতার করবে। সেই ছেলেটা শঙ্কাসুরের দড়ি আশ্রাচ্ছিল। মা এসে বলে এখন ওটা নিয়েই পড়ে আছিস? মায়ের কোনো কথাকে পাত্তা না দিয়ে ছেলেটা শঙ্কাসুরকে বলে বাবলিয়ার পাপের ঘড়া ভরে যাচ্ছে, ওকে তো শাস্তি দিতে হবে, তুমি ওকে শাস্তি দিবে তো? ছেলের এমন কথা শুনে মা হতবাক হয়ে যায়, কারণ তার সাদাসিধে ছেলের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। সেটা মা স্পষ্টই বুঝতে পারে। তাই শঙ্কাসুরের পোশাক ট্রাঙ্কে ভরে বাইরে ফেলতে গেলেই ছেলে তাকে আটকে রাখে। তখনই বাসার সামনে দিয়ে একদল শঙ্কাসুরের ভক্তরা গেলে ছেলেটা অতি ভক্তির সাথে তাদেরকে প্রণাম করে। ছেলেকে শঙ্কাসুরের এমন পাগল ভক্ত হতে দেখে মা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেকে বলে এসব পাগলামো বাদ দে, চাকরি খোঁজ, তুই এখন বড় হয়ে গেছিস। রেগে মা ট্রাঙ্কটা বাইরে ফেলে দিলেই ছেলে আচমকাই মায়ের গলা চেপে ধরে বলে দেবতাকে ভয় না পেলেও অসুরকে ভয় পেতে হবে, আমি সেই শঙ্কাসুর, আমাকে ভয় পা। ছেলের এমন ব্যবহারে মা একদম হতবম্ব হয়ে যায়। সাথে সাথেই ছেলেটা শঙ্কাসুরের পোশাক পরে বেরিয়ে যায়। মায়ের মনে পড়ে একটু আগেই তার ছেলে বলছিল বাবলিয়ার পাপের ঘড়া ভরে গেছে, তাকে আবার মারতে গেল না তো? সেই ভয়টাই মায়ের মধ্যে কাজ করতে থাকে। রাতে হোলির পূজা চলছে। মা সেখানে এসে দেখে বাবলিয়ার পেছনে শঙ্কাসুর দৌড়াচ্ছে। বাবলিয়া আর গ্রামবাসী মনে করে তারা হয়তো খেলছে, কিন্তু আসল ব্যাপার তো ছেলেটার মাই জানে। সবাই চলে গেলেও শঙ্কাসুর আর বাবলিয়া সেখানেই থাকে। মাও সেখানেই থেকে যায়। পরের দিন ছেলেটা মায়ের কোলে মাথা রেখে বলে মা, বাবলিয়া মারা গেছে। আমি জানি শঙ্কাসুর ওকে শাস্তি দিয়েছে। শঙ্কাসুর আছে বলেই তো আমাদের গ্রাম ন্যায় বিচার পায়। মা বুঝতে পারে না ছেলের এই পাগলামো সে কিভাবে থামাবে। ছেলেটা বলে এই গ্রামের কেউ তাকে সম্মান করে না, তার কথা শোনে না, একমাত্র শঙ্কাসুরই তার বন্ধু, সেই ছেলেটার সব কথা শোনে। গল্প চলে আসে বর্তমানে। বিশ্বাস পালনের গ্রামের জেলা স্কুলে রাঘিয়ার খোঁজ নিতে আসে। এক টিচার জানায় ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু স্কুলের সবাই ওকে টিটকারি করে ইঁদুর বলে ডাকতো। তার অনেক রাগ হতো, কিন্তু কাউকে কিছু বলতো না। ছেলেটার বাবা মারা যাওয়ার পর থেকেই সে একদম চুপ হয়ে যায়। বেশি কিছু জানি না, তবে শুনেছি ওর বাবা পানিতে ডুবে মারা গিয়েছিল। তার চুপচাপ শান্ত আচরণ দেখে তার মা ভয় পেতে শুরু করে। তখন আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে ছেলেটাকে রত্নাগিরির মানসিক হাসপাতালে নিয়ে যাও। বিশ্বাস সেই মানসিক হাসপাতালে খোঁজ নিতে আসলে রাঘিয়াকে যে ডক্টর ট্রিটমেন্ট করিয়েছিল সে জানায় ছেলেটা অনেক চতুর স্বভাবের ছিল। ওর মা ওকে এখানে নিয়ে এসেছিল, বলেছিল সে বেশ শান্ত স্বভাবের, বেশি একটা কথা বলে না, তবে মাঝে মাঝে আচমকাই মায়ের গায়ে হাত তোলে। কিন্তু আমি জানতাম সে যা বলছে সেটা সম্পূর্ণ তথ্য ছিল না। রাঘিয়ার চোখে একটা অজানা ভয় ছিল। বেচারার সাথে হওয়া অন্যায়ের কথা শুনে আমার অনেক খারাপ লেগেছিল, কিন্তু তার থেকেও তার মায়ের উপরে হওয়া অত্যাচারের জন্য রাঘিয়ার মনে বেশি আঘাত লাগে। প্রায় 1 বছরের মতো রাঘিয়া এখানে ছিল, কিন্তু তার মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়েছিল না। তার মা প্রায়ই তার সাথে দেখা করতে আসতো, কিন্তু শেষ মাসে আর আসেনি। যতদূর আমার মনে পড়ে রাঘিয়া নিজেই তার মার সাথে দেখা করতে গিয়েছিল। গ্রামে যেতেই গ্রামবাসীরা রাঘিয়াকে টিটকারি করা শুরু করে। রাঘিয়া তাদেরকে পাশ কাটিয়ে বাসায় গিয়ে দেখে জানালার পাশে মায়ের নিস্তেজ শরীর পড়ে আছে, মানে সে আর এই দুনিয়াতে নেই। মায়ের লাশ কোলে নিয়ে বসতেই রাঘিয়ার নজর পড়ে শঙ্কাসুরের পোশাকের উপরে। মায়ের উপরে হওয়া অত্যাচারের বদলা নিতে রাঘিয়া আবারও
শঙ্কাসুরের রূপ ধারণ করে। ডক্টর বলে, জানি আপনারা আসামিকে দ্রুত ধরা উচিত, কিন্তু ওকে গ্রেফতার করে কিছুই হবে না। বিশ্বাস বলে সে এই পর্যন্ত 15টা খুন করেছে, হয়তো তারও বেশি খুন হয়েছে। ডক্টর বলে খুনগুলো সে করেনি, তার ভেতরে শঙ্কাসুরের প্রতি বিশ্বাস খুনগুলো করেছে। রাঘিয়া আসলে কোনো আসামি নয়, বরং সে নিজেই একজন ভুক্তভোগী। পুরো সমাজের অবজ্ঞা, অবহেলা আর কটু কথা তাকে এমন বানিয়ে দিয়েছে। আপনি কি মোল্ড গ্রোয়িং সম্পর্কে জানেন? তরমুজকে অপক্ক অবস্থায় কোনো মোল্ডে দিলে তরমুজ গোল না হয়ে বরং সেই আকারেই বড় হয়। ঠিক তেমনটা বাচ্চাদের সাথেও হয়। যেই পরিবেশ বা সমাজে তারা বড় হয়, তাদের মন মানসিকতাও তেমনই হয়ে যায়। এই কেসে রাঘিয়ার পরিস্থিতি খুবই খারাপ ছিল। সমাজে হওয়া অন্যায়, অত্যাচার আর হতাশাজনক অনুভূতি, সেই জন্যই রাঘিয়া নিজেই সাধারণ হেরে যাওয়া একটা মানুষ হয়ে থাকে। আর এই ব্যর্থতা থেকে জন্ম হয় হিরো শঙ্কাসুরের। যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে নিজের ব্যক্তিত্ব সাহস দিতে পারে না, তখন নতুন এক রূপের আগমন হয়, আর এটাকেই বলা হয় মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার। বিশ্বাস জিজ্ঞেস করে, এই দ্বিতীয় ব্যক্তিত্ব কখন ফিরে আসতে পারে? ডক্টর জানায়, কোন একটা আবেগময় পরিস্থিতি, শব্দ, ঘটনা কিংবা এমন কোনো গন্ধ যেটা রোগীর উপরে সরাসরি প্রভাব ফেলে। বিশ্বাস জিজ্ঞেস করে, এমন কি করে সম্ভব যে বছরে একবার কিংবা বেশ কয়েকবার রাঘিয়ার ব্যক্তিত্ব পরিবর্তন হচ্ছে? ডক্টর বলে, হতেই পারে সেটা কোনো স্পেশাল দিন বা সিজন বা এমন কোনো ঘটনা যেটা রোগীর উপরে সরাসরি প্রভাব ফেলে। গ্রামে তখন পালকি নৃত্যের প্রতিযোগিতা শুরু হয়। সবার মন বেশ ফুরফুরে। গ্রামের এই অনুষ্ঠান সবাই আনন্দের সাথে অনুভব করছে, কিন্তু পুলিশকে আসতে দেখে গ্রামের কর্তাধর্তাদের মুখটা শুকিয়ে যায়। বিশ্বাসকে টিটকারি করে বলে, নতুন বছরে নতুন কোনো থিওরি এনেছেন নাকি পুরাতন কাহিনী শোনাবেন? শুনেছি আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে, তা খনিকে কি পেয়েছেন নাকি প্রথা এভাবেই চলতে থাকবে? বিশ্বাস বলে, প্রমাণ ছাড়া কিছু করলে সেটা প্রথা থেকে পরম্পরায় রূপ নেয়, তখন আর কারো সাহস হয় না সেটাকে বদলানোর। কিন্তু এবার আমি জানি আসামি কে। প্রধান ঘাবড়ে জিজ্ঞেস করে, কারোর উপরে সন্দেহ আছে? বিশ্বাস বলে, প্রমাণ আসছে, তারপর নিজের চোখেই দেখে নিবেন। আপনাদের প্রোগ্রাম চালু করেন। ফরেন্সিক ডক্টর রোশন বিশ্বাসকে কল দিয়ে জানায়, সোনালী চুলের ডিএনএ ম্যাচ হয়েছে, কিন্তু খুন সেই করেছে কিনা সেটা শিওর না, কারণ মাথায় মারার পরও রাজন দিব্যি সেখান থেকে নিজের পায়ে হেঁটেই গিয়েছিল। নতুন মুখোশের চুল কিংবা উনের স্যাম্পল ম্যাচ হয়েছে কিনা জিজ্ঞেস করলে রোশন বলে, হ্যাঁ, সেই মুখোশের সাথে ঝুমকার একাংশ পাওয়া গেছে, আর চুলের স্যাম্পলের সাথে দাড়ির সাদা অংশ ম্যাচ হয়ে গেছে। সব প্রমাণ বলছে এই মুখোশের মালিকই খুনি, কিন্তু সাবধান, এটা একটা সাইকো সিরিয়াল কিলারের কেস। তখনই অ্যানাউন্স করা হয় মহা সংগ্রাম শুরু হবে। আশেপাশের সব গ্রামের শঙ্কাসুর একসাথে এসে হাজির হয়। বিশ্বাস কল কেটে খুনিকে ধরতে জুতা খুলে ময়দানে নামে। শঙ্কাসুররা গোল গোল ঘুরছে আর বিশ্বাস করা নজরে খুনিকে খোঁজার চেষ্টা করছে। অনেকক্ষণ লক্ষ্য করার পরও যখন কাউকে পায় না, তখনই স্টেজে গিয়ে এতদিনের তদন্তের সবকিছু মনে করতে থাকে। হঠাৎ মাইকে জোরে চিৎকার করে বলে, ইঁদুর। নামটা শুনতেই শঙ্কাসুরে বেঁচে থাকা খুনি দাঁড়িয়ে যায়। বিশ্বাস এভাবেই খুব সহজেই খুনিকে চিহ্নিত করে ফেলে। গল্প চলে আসে 3 মাস পরে। মানসিক হাসপাতালে রাঘিয়া ডক্টরকে তার সব কথা বলছে, যে সে কিভাবে কি করেছে। সবকিছু জানার পর বিশ্বাসের মনে হয় সত্যি রাঘিয়া দোষী না, বরং সে সমাজের এক ভুক্তভোগী। তার ট্রিটমেন্ট তো হবেই, কিন্তু শঙ্কাসুর নিয়ে গড়ে ওঠা দেবতলির মার্ডার কেসে সমাপ্তিও হয়ে গেছে। আর বহু বছর ধরে শঙ্কাসুরের উপরে মানুষের বিশ্বাস জিতে যায়। দেখতে দেখতে কেটে যায় 1টা বছর। সব অনুষ্ঠান প্রথা আগের মতোই চলছে, শুধু পাপী মানুষের বলিদানটা বাদ হয়েছে। বিশ্বাস পুকুর পাড়ে এসে দাঁড়াতেই সারিকাও সেখানে এসে দাঁড়ায়। তখনই অপরদিক থেকে শঙ্কাসুর হেঁটে যায়। তাহলে কি আসল শঙ্কাসুর এখনো বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে, নাকি এটা আসলেই সেই শঙ্কাসুর যাকে গ্রামের প্রতিটা মানুষ মানে? সেই রহস্য আজও রহস্যই রয়ে গেল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।